ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী ট্রাক। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি বন্ধ। অনুকূল আবহাওয়ায় কুষ্টিয়ায় বোরো ধানের সাফল্য, পঞ্চগড়ে মরিচের ফলনে মড়ক, খুলনায় ডিমের দাম হালিতে বেড়েছে 6 থেকে 7 টাকা। জলবায়ু অভিঘাতে সুনামগঞ্জে নেমে গেছে পানির স্তর। টিউবওয়েলে পানি না ওঠায় ভোগান্তিতে 12 উপজেলার 3 লক্ষাধিক বাসিন্দা। এক বছরে কুমিল্লায় বজ্রপাতে 260 জনের প্রাণহানি। তালগাছ সহ বজ্র নিরোধক দণ্ড স্থাপনের তাগিদ। স্বাগত এখন জনপদে। আপনাদের সাথে পুরো আয়োজনে আছি তানজিম শাফিন। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। কেবল নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে প্রবেশের অনুমতি পাবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম দিয়ে ফলের স্বাদযুক্ত কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া এই 4 রাজ্যের পাশাপাশি চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ভারতের মধ্যে দিয়ে নেপাল এবং ভুটানের উদ্দেশ্যে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এরপর থেকেই বেনাপোল, ভোমরা, আখাউড়া, হিলি, বাংলাবান্ধা, সোনা মসজিদ সহ দেশের স্থলবন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। হঠাৎ এই নিষেধাজ্ঞার ফলে ভোগান্তিতে পড়েছেন রপ্তানিকারকরা। অনেকেই না জেনে তাদের পণ্য নিয়ে গেছেন বন্দরে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের নানা পণ্য আমদানির উপরে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা বিলোনিয়া স্থলবন্দর থেকে খালেদ সাইফুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর থেকে আজিজুল সঞ্চয় যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব কুমিল্লায়। খালেদ, জানাবেন নিষেধাজ্ঞায় বিলোনিয়া স্থলবন্দরে কি ধরনের প্রভাব পড়েছে? শাফিন, কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরটিতে বেশ প্রাণ চাঞ্চল্য ছিল। গতকালকের যে ভারতের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, তাতে করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বেশ চিন্তিত এবং বিচলিত। কারণ এই বিগত সময়গুলোতে এখান দিয়ে কিন্তু ফুড সাপ্লিমেন্ট এবং ফুড জাতীয় যে পণ্যগুলো এবং আসবাবপত্র, প্লাস্টিক, সেই পণ্য কিন্তু ভারতে বেশ রপ্তানি হয়েছে। এবং এই জাতীয় যে 6টি পণ্যের এবং তুলার বর্জ্য অর্থাৎ ঝুট, এই জাতীয় পণ্যগুলো কিন্তু এখন থেকে ভারতে রপ্তানি করা সম্ভব হবে না। যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার কারণে তারা কিন্তু বেশ চিন্তিত এবং তারা বলছেন যে এতে করে বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এইটাতে বেশ লোকসান হবে এবং এটাতে তারা বেশ বিপাকেই পড়ে গেলেন। তো কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ প্রচুর ট্রাক অপেক্ষমান রয়েছে, সিমেন্টবাহী ট্রাক, যেগুলো ভারতের মধ্যে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যে। তো এখান দিয়ে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর, সেখান দিয়ে বেশ প্রচুর পরিমাণে কিন্তু পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এই বন্দর দিয়ে প্রায় আমদানিও হয়ে থাকে প্রায় 42টি পণ্য এবং সকল পণ্যের রপ্তানির কিন্তু অনুমোদন ছিল, এবং যার ফলে এখান দিয়ে বেশ অনেক পণ্যই কম বেশি যাওয়া আসা করতো। বিভিন্ন বিধিনিষেধ অথবা নিয়মের কারণে হয়তো বা কিছু কিছু পণ্যের যাওয়া আসা কম ছিল। তো তার ফলে এই যে নতুন করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে করে ব্যবসায়ীরা আসলে বলছেন যে এতে করে দুদেশের ব্যবসায়ীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এটি বাণিজ্যিকভাবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো দ্রুত সমাধান করবেন, এটা তারা প্রত্যাশা করছেন। শাফিন, আখাউড়া স্থলবন্দরের খবর জানবো। সঞ্চয়, জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার এই বন্দরটি দিয়ে তো প্রচুর পরিমাণে পণ্য আমদানি না হলে রপ্তানির ক্ষেত্রে ভালো একটা অবস্থানে ছিল। সেখান থেকে আসলে ব্যবসায়ীরা এখন কোন ধরনের সংকটের মুখে পড়তে পারেন, তারা কি বলছেন?
শাফিন, আপনি ঠিকই বলেছেন। আখাউড়া স্থলবন্দরটিকে শতভাগ রপ্তানিমুখী বন্দর বলা হয়, যেহেতু এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য কম আমদানি হয়। তবে এখন যে সমস্যাটি যেটি হচ্ছে যে, এই যে গতকাল ভারত থেকে যে একটি নির্দেশনা যেটি এসেছে, অর্থাৎ ৬ ধরনের পণ্য বাংলাদেশ থেকে তারা আমদানি করতে পারবে না সেখানকার ব্যবসায়ীরা। তার মধ্যে কিন্তু অন্তত ২ টি পণ্য ছাড়া বাকি যে ৪ টি পণ্য আছে সবগুলো পণ্যই কিন্তু এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়ে থাকে। এবং শাফিন, জানিয়ে রাখি যে এই আখাউড়া স্থল বন্দরে যে রপ্তানি আয় সেটি কিন্তু অনেকাংশেই নির্ভর করে এই যে যেই কয়েকটি পণ্য আসলে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেসব পণ্যের রপ্তানির উপর কিন্তু নির্ভর করে। শাফিন, আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাবারের মধ্যে প্রাণ কোম্পানি থেকে কিন্তু বেশ কিছু ধরনের পণ্য রপ্তানি করা হয়ে থাকে। এছাড়া যে প্লাস্টিক সামগ্রী এবং যে পিভিসি ডোর, এছাড়াও কিন্তু ফল এবং ফলের স্বাদযুক্ত যে জুস, এসব কিন্তু এই বন্দর দিয়ে কিন্তু ভারতে রপ্তানি করা হয়ে থাকে। যার ফলে এখন কিন্তু বলা যেতে পারে যে স্বাভাবিকভাবেই এই নিষেধাজ্ঞার ফলে এখানকার রপ্তানি আয় কিন্তু অনেকাংশেই কিন্তু কমে যাবে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ লক্ষ টাকার কিন্তু এই যেসব নিষেধাজ্ঞার আওতায় পড়েছে যেসব পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে। তবে এখন যেহেতু এই নিষেধাজ্ঞার কারণে এখানকার বন্দর রপ্তানি আয়টি কমবে, তারা বলছেন যে আসলে যেহেতু সাম্প্রতিককালে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক টানাপোড়েন চলছে, এবং সেই টানাপোড়েনের রেশেই কিন্তু আসলে ভারত সরকার এই ধরনের একটি নির্দেশনা নিয়েছে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা ধারণা করছেন। এবং তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার উচিত আসলে এখন এই বিষয়টি নিয়ে, যেহেতু একটি এই যে বাংলাদেশের যেহেতু আমদানি নির্ভর এবং আসলে বেশ কিছু পণ্য আমরা যেহেতু ভারতে রপ্তানি করা হয়ে থাকে, এই রপ্তানি বাণিজ্যটি সচল রাখার স্বার্থে এবং দুই দেশের যেই বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কিন্তু অন্তর্বর্তী সরকার আসলে এই যে একটি কূটনৈতিক টানাপোড়েন চলছে সেই টানাপোড়েনটি শেষ করার জন্য কিন্তু এখানকার ব্যবসায়ীরা তাগিদ দিচ্ছেন। শাফিন, জানিয়ে রাখি যে ২০২৩-২৪ অর্থ বছরে কিন্তু এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছিল ৪২৭ কোটি টাকার পণ্য। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে চলতি অর্থ বছরে কিন্তু সেই রপ্তানির যে প্রভাব সেটি কিন্তু কিছুটা বেড়েছিল। এবং আমি যদি আপনাকে বলি যে সর্বশেষ গত এপ্রিল পর্যন্ত কিন্তু এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি টাকার পণ্য। তবে এখন যেহেতু এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বন্দরের রপ্তানি অনেকাংশেই কমবে, এখানকার ব্যবসায়ী তেমনটি বলছেন। শাফিন, আমার কাছে এই ছিল এখান থেকে এই যে রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে সহকর্মী আজিজুল সঞ্চয়, এর আগে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর থেকে খালিদ সাইফুল্লাহ যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্দর থেকে ভারতে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সবশেষ অবস্থা। বন্দরের আরও খবর জানতে চাই, দিনাজপুরের হিলি স্থলবন্দরে রয়েছেন সোহেল রানা এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আছেন আহসান রাজীব। হিলিতে যাব, সোহেল জানাবেন যে হিলিতে ভারতের এই নিষেধাজ্ঞার কী প্রভাব পড়েছে? শাফিন, শুরুতে একটু বলি যে আসলে এই বন্দরে যে রপ্তানি খাত সেটি অনেকটাই তলানিতে নেমেছে এবং এই প্রভাব যে নিষেধাজ্ঞার প্রভাব সেটি পড়বে না বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আমি সকাল থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে মূলত ভারতের যে রপ্তানি নিষেধাজ্ঞা, আমদানি নিষেধাজ্ঞা সেটি মূলত আসাম, ত্রিপুরা এবং মিজোরামপুর এবং ফুলবাড়িয়া এবং চেংরাবান্ধা যে স্থলবন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলো দিয়েই কিন্তু মূলত আমদানিতে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। বিশেষ করে নিষেধাজ্ঞার আওতায় হিলি স্থলবন্দর পড়বে না বলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন। এবং এই নিষেধাজ্ঞা যদি আওতায় না পড়ে হিলি স্থলবন্দরের বন্দর, সেক্ষেত্রে রপ্তানির যে খাত সেটি হয়তো বাড়বে বলে তারা বলছেন। কারণ বিশেষ করে সেই বন্দরগুলো দিয়ে যে পণ্যগুলো রপ্তানি হয়ে থাকে সেগুলো এই বন্দর দিয়ে হয়তো রপ্তানি হবার একটা সুযোগ থাকবে, সেক্ষেত্রে রপ্তানি খাতটা বাড়বে। তারা বিশেষ করে বলছেন যে বন্দর দিয়ে বিগত সময়গুলোতে যেখানে রাইস ব্র্যান্ড, কুড অয়েল এবং জুট কাপড় থেকে শুরু করে পাটের বস্তা এবং খাদ্য সামগ্রীর মধ্যে প্রাণ আরএফএল গ্রুপের চিপস এবং কোল্ড ড্রিঙ্কস এবং এছাড়া বেশ কিছু পণ্য আছে যেগুলো ভারতে রপ্তানি হয়ে থাকতো, সেই পণ্যগুলোর গতি হয়তো কিছু কমে গিয়েছিল, সেটি হয়তো রপ্তানি খাত আরো বাড়বে বলে ব্যবসায়ীদের ধারণা আছে এবং ব্যবসায়ীরা বলছেন। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে ভারত অভ্যন্তরের কিছু সমস্যা থাকবার কারণে এই বন্দর দিয়ে তারা এই পণ্যগুলো রপ্তানি হয়তো ধীর গতিতে ছিল, সেটি এখন হয়তো বাড়বে কারণ অন্যান্য বন্দরগুলো যখন দরজা এটি বন্ধ হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে আসলে আরো নির্দিষ্ট ভাবে জানা যাবে কিছুক্ষণ পরে আসলে কোন কোন বন্দরগুলো আসলে এই রপ্তানি বা আমদানি নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সেটি আরো কিছুক্ষণ পর জানা যাবে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল শাফিন আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সর্বশেষ। ভোমরা স্থলবন্দরের খবর জানতে যাব সহকর্মী আহসান রাজীবের কাছে। রাজীব, জানাবেন যে ভোমরা স্থলবন্দর দিয়ে রপ্তানির জন্য কি কি পণ্য অপেক্ষমান আছে, এর মধ্যে কোনো পণ্য সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে কিনা?
শাফিন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে যে ধরনের পণ্যগুলো রপ্তানি হয়ে থাকে তার মধ্যে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় কোনো পণ্য নেই বলে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা রয়েছেন, তারা একসাথে যারা রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে পণ্যগুলো এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে তার মধ্যে রয়েছে বিভিন্ন শিশু খাদ্য যেগুলো প্রক্রিয়াজাত করা খাবার, এছাড়া রয়েছে রাইস ব্র্যান্ড অয়েল সহ জুট, বিভিন্ন জুট কাপড় এবং যে পাট জাতীয় কিছু দ্রব্য, এই সমস্ত পণ্যগুলোই মূলত সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই বন্দরের যে কার্যক্রম সেই ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন, কারণ এখানে যে পণ্যগুলো মূলত ভারতে রপ্তানি হয় এই বন্দর দিয়ে সেই পণ্যগুলোর ক্ষেত্রে এই বন্দরে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এমনটি তারা বলছেন। যদিও ভারতীয় যে ঘোজাডাঙ্গা সিএনডিএফ অ্যাসোসিয়েশন রয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে বেলা 12টার পরেই তাদের মূলত একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে তাদেরকে জানানো হবে যে এখান দিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা বা এই সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা দেবে কিনা। সেই সবার পরেই তারা মূলত এখানকার কাস্টমস কর্তৃপক্ষ এবং এখানকার যে সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে জানাবে। তো এখন পর্যন্ত এখানে 10 থেকে 15টি ট্রাক দেশীয় পণ্য যে সমস্ত প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী সেগুলো অবস্থান করছে, যেগুলো ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এগুলো বেলা 12টার পরে আসলে প্রবেশের কথা রয়েছে, তবে এখন পর্যন্ত এটি কিন্তু প্রবেশ করেনি। এই ক্ষেত্রে নিষেধাজ্ঞার যে তথ্যটি সেটি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, সেটি নিয়ে তারা বসবেন। সেই আলোচনা সবার পরেই মূলত এই বিষয়টি সিদ্ধান্ত হবে। এই বন্দরে গত কয়েক বছরে কিন্তু আমদানি পরিমাণ কমলেও রপ্তানি পরিমাণ কিন্তু বেড়েছে, একই সাথে রপ্তানি যে আয় সেটিও বেড়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। একই সাথে এখানকার সিএনডিএফ অ্যাসোসিয়েশন নেতারা বলছেন যে অন্যান্য বন্দরে যদি রপ্তানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই বন্দরে রপ্তানির পরিমাণ বাড়বে, কারণ এখান থেকে কলকাতার দূরত্ব কিছুটা কম, যে কারণে মূলত বেনাপোল এবং ভোমরা বন্দরে কিন্তু প্রতিনিয়ত রপ্তানি পণ্যের চাপ বাড়ছে। ভারতের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পণ্যের চাহিদা রয়েছে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে আমদানি গত কয়েক বছরের তুলনায় কিছুটা কমলেও রপ্তানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেটি আগামীতে আরো বাড়তে পারে এমনটি তারা আশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী আহসান রাজীব সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে এবং হিলি থেকে সোহেল রানা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ভারতের নিষেধাজ্ঞায় বন্দরে কি প্রভাব পড়ছে তার সবশেষ। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ায় উচ্ছ্বসিত শহরবাসী। তবে করের বোঝা না চাপিয়ে অবহেলিত বগুড়ার উন্নয়ন দেখতে চান তারা। জেলা প্রশাসকের আশ্বাস, দ্রুতই ঘোষণা আসবে বগুড়া সিটি কর্পোরেশনের। রাজীব সেলিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বগুড়া জেলা শহরের প্রবেশপথে ময়লা রাখার জন্য পৌরসভার নির্ধারিত জায়গা এটি। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ময়লা ফেলা হয় এখানে, যদিও সেসব ময়লা সরাতে নেই পর্যাপ্ত গাড়ি ও লোকবল। রাস্তার পাশে দীর্ঘ সময় পড়ে থাকে এসব আবর্জনা। শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন থাকলেও নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পথঘাটেও নেই সংস্কার কাজ। খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পৌরসভার বেশিরভাগ সড়ক। রাস্তার উপর ময়লা চলে আসে, বৃষ্টি হলে আরো পচে ধরে যায়, আরো দুর্গন্ধ বাড়ায় ভাই। এখানে আসলে মানুষ যে আমরা কিভাবে আবাসিক এলাকাতে বসবাস করতেছি, যদি কোনো একটা লোক আমাদের আত্মীয় স্বজন বাইরে থেকে আসে তারা অনেক কথা অপবাদ দেয়, আমরা লজ্জিত হই তাদের সামনে। তো কমে কথা আমরা বারবার বলছি তো এখানে দুর্ঘটনা হতেছে বলে, আপনারা ময়লা ফালালে সেভাবেই সেফটি করে ময়লা ফালান, কিন্তু তারা শুনছে না। তারা আমাদের মানুষই মনে করে না এই এলাকাতে। পানি উঠলে এখন মনে করেন যে আমাদের তো বাইরে হতেই হবে। এখন কথা হচ্ছে কি যে যাই যেভাবে পারে স্যান্ডেল জুতা পায়ে বের হওয়ার উপায় থাকে না এই যে বর্ষাকালে। নাগরিক দুর্ভোগ বেড়ে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে বগুড়া পৌরসভা। এরই মধ্যে আশার আলো জাগিয়েছে পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া। সিটি কর্পোরেশন হলে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বাড়া সহ অর্থনৈতিক উন্নয়নের আশায় স্বপ্ন বুনছেন স্থানীয়রা। আমরা নর্দমাটা আমাদের বেশি জরুরি। আমরা অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, সেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি আমরা বড় ড্রেনেজ পাই সেটি আমাদের জন্য ভালো হবে। বিগত প্রায় 18 বছর উন্নয়ন বঞ্চিত বগুড়া পৌরসভা, সেই বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হলে আশা করি সিটি কর্পোরেশনের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে বাজেট বরাদ্দ হবে, তখন উন্নয়ন অনেক বেশি হবে। সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরুর কথা বলছেন স্থানীয় প্রশাসন। এখন যদিও পৌরসভার যে টোটাল জনবল কাঠামো 162 জন, তার মধ্যে এখন কর্মরত আছে মাত্র 78 জন, বাকি আপনার 84 জন, 84টি পদই কিন্তু শূন্য।
তো লোক স্বল্পতার কারণে তারা সেইভাবে কিন্তু সেবাও দিতে পারছে না। তারপর হয়তো আপনার সব জায়গায় ড্রেনও নাই। সিটি কর্পোরেশন হলে আপনার বাজেটের সাথে তো উন্নয়নটা হচ্ছে ডিপেন্ডেন্ট। 1876 সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে 2006 সালে সীমানা সম্প্রসারণ করা হয়। গঠন করা হয় 21টি ওয়ার্ড। তারপর থেকেই স্থগিত হয়ে পড়ে প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কার্যক্রম। প্রায় 20 বছর পর আবারও চিঠি চালাচালি শুরু হওয়ায় বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়নের মধ্য দিয়ে পর্যাপ্ত নাগরিক সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছেন বগুড়াবাসী। রাজীব সেলিম, এখন বগুড়া। চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ আছে বন্দরের রাজস্ব আদায়, ফলে আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে যুক্ত হয়েছেন হাজেরা শিউলি। শিউলি, কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণ কি জানাবেন? বন্দরের রাজস্ব আদায়ে কতটা প্রভাব পড়ছে, আমদানি রপ্তানির ক্ষেত্রে এর প্রভাব কেমন জানাবেন? সাফিন, এনবিআর যে সম্প্রতি যে সরকারি অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করেছে, মোটামুটি সেই অধ্যাদেশের প্রতিবাদেই কাস্টমস কর্মকর্তারা গত 5 দিন ধরে তারা কর্মবিরতি পালন করছেন বিকেল 3টে পর্যন্ত। এবং এর প্রভাবে বলা যায় আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। এবং এই যে আমরা বর্তমানে যে সেকশনে আমদানি পণ্যের কাঁচামাল বা শিল্পপণ্য বা বাণিজ্যিক যে পণ্যগুলো আমদানি হয় সেগুলোর যে শুল্কায়ন কার্যক্রম হয় সেখানে আছে, এবং সেখানে কিন্তু বলা যায় অধিকাংশ টেবিলই ফাঁকা এবং কোনো কর্মচারীরা 2-1 আছেন। তবে সিএনএফ এজেন্টরা কিন্তু অপেক্ষায় আছেন, যেহেতু তাদের অনেক ফাইল জমে গেছে এবং অ্যাসেসমেন্টের কাজগুলো হচ্ছে না, সে কারণে তারা আমদানি পণ্য ডেলিভারি নিতে পারছে না বন্দর থেকে। এবং যদি এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে 4 দিন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনো রকম ফি বা চার্জ ছাড়াই পণ্য রাখা যায়, তবে 4 দিন পর বন্দর কর্তৃপক্ষকে 4 গুণ হারে পেনাল রেন্ট দিতে হয় এবং প্রতিদিন কিন্তু এক একটি কন্টেনারের জন্য প্রায় $24 করে গুনতে হয় আমদানিকারককে। তো এক্ষেত্রে যদি যথাসময়ে তারা পণ্য খালাস নিতে না পারেন তাহলে তাদের ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায় এবং যে জাহাজগুলো বিভিন্ন গন্তব্য থেকে আমদানি পণ্য নিয়ে বন্দরে ভিড়েছে সেগুলোও কিন্তু তাদের যে রপ্তানি পণ্য বোঝার যে কার্যক্রম সেটি কিন্তু অনেক বিলম্ব ঘটছে এবং সেক্ষেত্রে কিন্তু জাহাজগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু শিপিং এজেন্ট বা জাহাজ মালিকদেরকেও কিন্তু লোকসান গুনতে হচ্ছে। তো এক্ষেত্রে আসলে নানামুখী লোকসান রয়েছে এবং প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে প্রায় 200 থেকে 250 কোটি টাকা রাজস্ব আদায় হয় এবং প্রতিদিন প্রায় আমদানি এবং রফতানি সংক্রান্ত প্রায় 7,500 বিল অফ এন্ট্রি জমা পড়ে এবং এই কার্যক্রম বা শুল্কায়নের পরেই কিন্তু পণ্যগুলো বন্দর থেকে খালাস নিতে পারেন। তো এই ক্ষেত্রে খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন যে চট্টগ্রাম কাস্টমস হাউসে যে 200 থেকে 250 কোটি টাকা রাজস্ব আদায় হয় পণ্য আমদানি এবং রফতানি চালানের শুল্কায়নের বিপরীতে সেক্ষেত্রেও কিন্তু সেই রাজস্বগুলো কিন্তু আসছে না এবং 7,000 বিল এন্ট্রির বিপরীতে খুব সীমিত পরিমাণে কার্যক্রম হচ্ছে বা শুল্কায়ন হচ্ছে, যেহেতু টানা সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত কিন্তু কলম বিরতি পালন করছেন কাস্টমস কর্মকর্তারা এবং বিকাল 3টার পর কিন্তু 2 ঘন্টায় আসলে খুব বেশি কাজ হয় না। এছাড়া এর বাইরে চট্টগ্রাম কাস্টমস হাউসের যে এনবিআর অ্যাসেকুডো ওয়ার্ল্ডের সার্ভার আছে সেখানেও কিন্তু বেশ ব্যাঘাত ঘটছে এবং নেট পাচ্ছে না এবং সে কারণে সেই কার্যক্রমগুলি কিন্তু অনেক স্লো। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে রাজস্ব আদায়ের বা আমদানি রপ্তানি কার্যক্রমে অনেক বেশি এটার বিরূপ প্রভাব পড়ছে। তো এর একটি জরুরি অবসান বা একটি সুরাহা হওয়া দরকার বলে আমদানি রপ্তানিকারকরা এবং ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল সাফিন আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের কর্মবিরতির সবশেষ। চট্টগ্রাম থেকে হাজেরা শিউলি জানাচ্ছিলেন কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির সবশেষ অবস্থা। আবহাওয়া অনুকূলে থাকায় কুষ্টিয়ায় এবার বোরোর আবাদ বেশ ভালো হয়েছে। অন্য মৌসুমের তুলনায় বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণ না থাকায় উৎপাদন খরচ কমেছে। এছাড়া মৌসুমের শুরুতে ধানের আশানুরূপ দামও মিলছে। এ দর অব্যাহত থাকলে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা গেলে দেখা মিলবে কাঙ্ক্ষিত লাভের। মেজবাউদ্দিনের তথ্য ও আব্দুল আলিমের তোলা ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার মাঠ জুড়ে কৃষকের স্বপ্নের সোনালী ফসল। বৈরী আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ না থাকা এবং পরিমিত বৃষ্টিপাতে চলতি মৌসুমে জেলায় বোরোর ফলন বেশ ভালো। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে কষ্টার্জিত ফসল ঘরে তুলতে কৃষকের এখন দিনভর ব্যস্ততা। ইতোমধ্যেই জেলার ৮০% জমির ধান কাটা শেষ হয়েছে। কোনো ধরনের বিপত্তি ছাড়াই ধান ঘরে তুলতে পারায় খুশি কৃষক।
2-3 বছরের ভিতরে এবছরে ধানের ফলনটা ভাই ভালো, পোকামাকড় কম, ঝড় বৃষ্টির আগে আমাদের ধানটা উঠছে। দেখা যাচ্ছে কেউ একটু কম হয়, কারো একটু বেশি হয়। এটা ধান চাষবাসের উপর সব কিছু নির্ভর, বিষ মিশিয়ে যেমন দেয় তার সমান। মৌসুমের শুরুতে কাঁচা ও শুকনো ধান বিক্রি হচ্ছে জাতভেদে 1100 টাকা থেকে 1450 টাকায়। কৃষকরা বলছেন গেল কয়েকবারের তুলনায় সেচ কীটনাশকের ব্যবহার কমেছে। এতে আগের তুলনায় উৎপাদন ব্যয় কমায় লাভের রঙিন স্বপ্ন বুনছেন কৃষক। তবে মৌসুমের শুরুতে আশানুরূপ দাম পেলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে দরপতনের শঙ্কাও আছে। পানি লেয়ার পাইতে ভালো, তেল লাগেছে কম, পানিটা ভালো পাইছি, তাই ধানে ঠিক কোনো সার ফাঁস দিতে পারি, তাই ধানটা বের ভালো ফলন। প্রতি বছরে 7 বের 8 বের করে বীজ দিয়েছি, এবার 3 বারে ধরেন কাম সারিয়েছি আমরা। খরচ খরচা বাদ দিয়ে 20,000 30,000 টাকা ধান হলে 10,000 লাভ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় 2,30,000 টনের বেশি বড় উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এই মৌসুমে 80 ভাগ ধান পেকে গেলে দ্রুত ধানটা কেটে বাড়িতে আনে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের প্রাকৃতিক ঝড় বা শিলাবৃষ্টি হতে পারে, যাতে কৃষকের উৎপাদিত ধানটা নষ্ট হয়। আবাদ ভালো হলেও লাভের বেশিরভাগ অংশ যেন মধ্যস্বত্বভোগীদের ঘরে না ওঠে, সে বিষয়ে হাটবাজারগুলোতে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। এখন কুষ্টিয়া। সরবরাহ কমার অজুহাতে খুলনার বাজারে বেড়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে হালিতে 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী যুক্ত হচ্ছেন। রামিম, বর্তমানে প্রতি হালি ডিম কত টাকায় বিক্রি হচ্ছে? দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, ডিমের দাম কিন্তু গত কয়েকদিন ধরে বেশ ঊর্ধ্বমুখী রয়েছে খুলনার বাজারে। আজকে আমরা খুচরা বাজারে দেখেছি, পাইকারি বাজারে দেখেছি, সব জায়গাতে কিন্তু একই রকম অবস্থা। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু খুচরা এবং পাইকারি দুইভাবে বিক্রি করা হয় এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু ডিমের দাম গত এক সপ্তাহের মধ্যে অনেকটাই বেড়েছে। প্রায় প্রতি পিস ডিমে কিন্তু 2 টাকা পর্যন্ত বেড়েছে, এমন কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো প্রতি হালিতে কিন্তু বেড়েছে প্রায় 6 থেকে 7 টাকা পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মূলত ডিমের যেসব জায়গা থেকে ডিম আসে এবং সেই জায়গাগুলোতেই কিন্তু ডিমের দাম বাড়ানো হয়েছে। বিশেষ করে ডিলাররা যেসব জায়গা থেকে বিক্রি করে সেই সব জায়গায়, এর পাশাপাশি যেসব ফার্ম থেকে, মুরগির ফার্ম থেকে এই ডিমগুলো আসে সেই সব জায়গাতেই কিন্তু দাম অনেকটাই বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে খামারিরা মূলত বলছেন যে খাবারের দাম বৃদ্ধি এবং অন্যান্য যে খরচগুলো রয়েছে তাদের সব খরচগুলো কিন্তু বেড়েছে এবং তার ফলে কিন্তু ডিমের দাম অনেকটাই বেড়েছে। এবং তারা যেটি বলছেন যে মূলত মুরগির যে খাবারগুলো রয়েছে যেমন ভুট্টা, সয়াবিন, এর পাশাপাশি অন্যান্য যে খাবার রয়েছে সব কিছু বেশিরভাগই আমদানি করা হয় এবং এই আমদানিকৃত যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু বর্তমানে অনেকটাই কম আসছে এবং যার ফলে কিন্তু দামও অনেকটা বেশি দিয়ে তাদের কিনতে হচ্ছে এবং এই সব কারণে কিন্তু এই ডিমের দাম অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি ডিমের যে উৎপাদন সেটিও কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ খামার অনেকটাই কমেছে। মুরগির যে খামার ছিল নগরী বা নগরীর আশপাশে এবং এই বিভাগ জুড়ে, বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বড় বড় খামার ছিল, তবে এখন সেই খামারের সংখ্যা প্রায় অর্ধেকে চলে এসেছে বললেই চলে। তবে প্রতি বছর এই সময়টাতে কিন্তু ডিমের দাম অনেকটাই বেড়ে থাকে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু তারা জানিয়েছেন যে মূলত একটি সিন্ডিকেট কিন্তু থাকতে পারে এবং এই সিন্ডিকেট বিশেষ করে যারা ডিম মজুত করে এবং এই সময়টাতে কিন্তু বেশ মজুদের সংখ্যা বেড়ে যায় এবং বাড়ার ফলে কিন্তু দাম অনেকটাই বেড়ে যায়। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামী কিছুদিনের মধ্যে ডিমের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। তো সব মিলিয়ে শাফিন, এই ছিল আমার কাছে ডিমের বাজার থেকে সবশেষ খবর। খুলনার বাজারে বেড়েছে ডিমের দাম, এ নিয়ে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে পঞ্চগড়ে গত কয়েক বছরে ভালো দাম পাওয়ায় বেড়েছে মরিচের চাষ পরিধি, তবে এবার মড়ক লেগে কমেছে ফলন, পাশাপাশি দামও নেমেছে অর্ধেকে। গেল বছর 8 থেকে 10 হাজার টাকা মনের শুকনো মরিচ এবার বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকায়। উৎপাদন খরচ বাড়ার পর কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা। লুৎফর রহমানের প্রতিবেদন। এ যেন সবুজের বুকে বিছানো লাল গালিচা। পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার মির্জাপুরের মাঠে থরে থরে সাজানো কৃষকের স্বপ্ন। প্রক্রিয়াকরণ শেষে যা চলে যাবে দেশের নানা প্রান্তে।
চলছে মরিচের ভরা মৌসুম। কৃষকের জমিতে শোভা পাচ্ছে কাঁচা পাকা মরিচ, যেখান থেকে পাকা মরিচ তুলে পাশের ফাঁকা জমিতে শুকাতে দিচ্ছেন চাষিরা। কৃষকদের দাবি, প্রতিবার বাঁশগাইয়া, আকাশি, জিরা সহ উচ্চ ফলনশীল নানা জাতের দেশি মরিচ আবাদ করেন তারা। তবে গেল বছর বিঘায় 10 থেকে 12 মণ শুকনো মরিচ পাওয়া গেলেও এবার তা মিলছে 6 থেকে 8 মণ। কারেন্ট পোকার মতন আর এই যে মাকড়ে শেষ করে দিছে আমাদের। এত ওষুধ দেয়, ওষুধ কাজ করে না। এবারে মরিচের কোনো দাম নেই, এবার তো মরিচের ফলনও কম, বাজারে মূল্যও নাই। এবারে যে মরিচে খরচা করছি, সার কীটনাশকের দাম বেশি, কিন্তু মরিচের দাম পাচ্ছি না। এছাড়া কয়েক বছরের তুলনায় এবার মরিচ চাষে খরচ বাড়লেও দাম নেমেছে অর্ধেকে। গেলবার প্রতিমণ শুকনো মরিচ 8 থেকে 10 হাজার টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 5 হাজার টাকায়। গতবারে যেহেতু এরকম দাম, তার জন্য 10 টাকা হলে বেশি পাবো, এই তুলনায় একটু মরিচ বেশি লাগাইছিলাম। গত বছরের তুলনায় এবারে প্রতিমণ মরিচের 5 থেকে 6 হাজার টাকা দাম কম। আজ দাম আছে 4,000, কাল আছে 5,000, ওদিন আছে 3,500, এরকম দাম হলে কৃষকের যান বাঁচে। প্রতিদিন জেলা থেকে 10 থেকে 15 ট্রাক শুকনো মরিচ পাঠানো হয় দেশের নানা প্রান্তে। ব্যবসায়ীরা জানান, বাজারে এখনো গত মৌসুমের মরিচ মজুদ থাকায় কমেছে দর। যদি পুরাতন মরিচটা শেষ হয়ে যায় তাহলে আমরা আশা করি যে নতুন মরিচের একটু বাজারটা আমরা পাবো। চিকন মরিচটা আপনার আগে ছিল 6,000, বর্তমান 4400-4500 টাকা বাজার। আগে কেবল খাবার জন্য করলেও এখন পঞ্চগড়ের কৃষকরা বাণিজ্যিকভাবে করছেন মরিচের আবাদ। চলতি মৌসুমে জেলায় 9,145 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এবার 250 থেকে 300 কোটি টাকার মরিচ বিক্রির আশা কৃষকদের। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণে এই মরিচ উৎপাদনের বিভিন্ন কলাকৌশল আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষ করে কিভাবে মরিচ লাগাইতে হবে, মরিচের কি কি রোগবালাই, কি কি পোকামাকড় আছে, এইসব বিষয়ে আমরা চাষিদের প্রশিক্ষণ দিচ্ছি। ন্যায্য মূল্য পেলে আগামীতে মরিচ চাষের পরিধি যেমন বাড়বে, তেমনি উত্তরের লাল সোনা খ্যাত এই মরিচ প্রান্তিক জেলার অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করছেন কৃষকরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন দ্বিতীয় দফায় জামায়াত ইসলামীর ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, এখানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে চলছে? শাফিন, ইতিমধ্যে যে প্রথম দফায় গত মাসের শুরুর দিকে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল এই ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে। আপনি জানেন যে 5টি যে সংস্কার কমিশনের 166টি যে সুপারিশ, সেগুলো নিয়ে আসলে মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে, যে কোনটিতে তারা একমত আর কোনটিতে দ্বিমত আর কিভাবে সেটার সমাধান করা যায়। যেহেতু প্রথম পর্যায়ে সংবিধান সংস্কারের যে সুপারিশগুলো ছিল সেগুলো নিয়েই বেশি কথা হয়েছে, তাই আজকে বাকি যেই 4টি বিষয় রয়েছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন, এই যেই কমিশনগুলোর যে সুপারিশগুলো রয়েছে এগুলো নিয়েই আজকে আলোচনা হতে পারে। এছাড়াও আজকে যখন শুভেচ্ছা বক্তব্যে জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি বলেছিলেন যে প্রথম দফার কিছু বিষয় নিয়ে তারা তাদের দলের নীতি নির্ধারণীদের মধ্যে একটি কথা হয়েছে, সেখানে কিছু বিষয়ে তারা ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো দিয়েছে সেগুলোতে তারা সেদিন তারা একমত পোষণ করে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নীতি নির্ধারণী বৈঠকে তারা সেই বিষয়গুলো নিয়ে আজকে হয়তো আবার দ্বিমত পোষণ করতে পারে, এরকম বিষয় তিনি কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ সেগুলো কোন বিষয় সেগুলো হয়তো এই বৈঠক শেষে যখন তারা আনুষ্ঠানিক ব্রিফিং করবেন তখনই হয়তো জানা যাবে। তবে 3টি বিষয়ে যেটি সংবিধান সংস্কার কমিশনে যে সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষে তারা একমত হয়েছেন, তবে সেখানে সংখ্যানুপাতিক আসন বিন্যাস সেটি তারা চেয়েছেন। এছাড়াও পরপর কিংবা একজন তার জীবদ্দশায় 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়ে তারা একমত হয়েছেন। এছাড়াও এনসিসি গঠনে তারা কিন্তু একমত পোষণ করেছেন। অর্থাৎ যেখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি যে বিষয়গুলো দ্বিমত পোষণ করেছে, সে জায়গায় জামাত এই সুপারিশের সাথে একমত পোষণ করেছে। এই বিষয়গুলো নিয়ে হয়তো তাদের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটি পরবর্তীতে জানা যাবে। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু জানা যাবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি শাফিন, সেটি হচ্ছে
আজকে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি একটি বিষয় কিন্তু স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে আগামী 2 থেকে 1 দিনের মধ্যেই এই যে প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা সেটি তারা শেষ করবেন। এরপরেই হয়তো দ্বিতীয় দফায় যেই আলোচনাগুলো তারা খুব দ্রুত শুরু করতে চান। কারণ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু ইতিমধ্যে অভিযোগ করেছেন যে নির্বাচনের সময় ঘনিয়ে এখন পর্যন্ত হয়তো তারিখ প্রকাশ করা হয়নি, কিন্তু তার আগেই নির্বাচন কেন্দ্রিক যেই ষড়যন্ত্র সেটি শুরু হয়ে গেছে। চাই যত দ্রুত সম্ভব এই সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই ছিল আমার কাছ থেকে এলডি হল ভবনের সামনে থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামাত ইসলামীর বৈঠকের সর্বশেষ। সহকর্মী গালিব ইবনে রিয়াজ যুক্ত হয়েছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক নিয়ে জানাতে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুনামগঞ্জে পানির স্তর নিচে নেমে গেছে, ফলে টিউবওয়েল থেকে পানি উঠছে না। এতে বিপাকে পড়েছেন 12 উপজেলার 3 লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকটে নদী ও পুকুরের অস্বাস্থ্যকর পানি পান করছেন স্থানীয়রা। লিপসন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। জলবায়ু পরিবর্তন ও নদী-নালা খালবিল ভরাট করায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, ফলে অকেজো হয়ে যাচ্ছে টিউবওয়েল। আর এতে বিপাকে পড়েছেন জেলার বাসিন্দারা। সুনামগঞ্জের শিমুলবাগ গ্রামের বাসিন্দা ঝর্ণা বেগম। এক কলসি খাওয়ার পানি সংগ্রহে তীব্র রোদের মধ্যে যেতে হয় কয়েক কিলোমিটার পথ। তবে পরিবারের সারাদিনের জন্য পর্যাপ্ত নয় এই এক কলসি পানি। কোনো সময় টিউবওয়েলের পানিও খাই, না পাইলে কি তখন গাঙ্গার পানিও খাবাই, খুব তাড়াতাড়ি বাচ্চারা খাবাইলে অসুস্থ হয়ে যায়। একই চিত্র জেলার সদর, বিশ্বরম্ভুর, দোয়ারা বাজার সহ মোট 12 উপজেলার সরকারি বেসরকারি টিউবওয়েলের। বিগত সরকারের সময় নিরাপদ পানি সরবরাহের জন্য 34 কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। অথচ প্রকল্প শেষ হওয়ার 2 বছরের মাথায় অকেজো হয়ে গেছে বেশিরভাগ টিউবওয়েল। ওয়ার্ডে রঘুনাথপুর, গোবিন্দপুর, শিমুলবাগ যতটা টিউবওয়েল দেওয়া সরকারি সবটা টিউবওয়েল অকেজো। গাঙ্গার পানি খাইতে খাইতে তোমরা সার হই, আমরা কোনো লাভ হয়েছে না। আমরা খেতি সরকারের দিয়েছি না, আমরা আর খেতি আমরা খাবাইলামও, আমরা টেকও পয়সা দিলাম আরো 10,000 কোটি, তবু পানি আমরা খাইতাম পারছি না। বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপের ওপর নির্ভর করতে হয় এলাকাবাসীর। তবে গভীর নলকূপের পরিমাণও প্রয়োজনের চেয়ে অনেক কম। স্থানীয়রা জানান, টিউবওয়েলের পানি ওঠা বন্ধ হওয়ায় পুকুর ও নদীর পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছেন তারা। কল নাই, এখানে কল নষ্ট, একদিন পানির 3 দিন উঠে না। পানি নাই বিতায় সাপ্লাই হয়েছে, সাপ্লাইও বন্ধ। নদীতে পানি আনি খায় বাচ্চা অসুখ ডায়রিয়া হয়। জেলায় পানি সংকট দূর করতে ইতোমধ্যে 12 উপজেলায় 5000 সাবমার্সিবল গভীর নলকূপ বসানোর কাজ চলমান রয়েছে, যা শেষ হবে আগামী 25 ডিসেম্বরের মধ্যে। প্রায় 4000 নলকূপ আমরা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে ইউএনডিপির থার্ড পার্টি এটা অ্যাসেসমেন্ট করেছে, ওনারা এটা সাইটগুলো সিলেকশন করেছে, এগুলো এখন মাঠ পর্যায়ে কাজ চলমান আছে। ইতিমধ্যে প্রায় আমার 1000-এর মতো টিউবওয়েলের ইনস্টলেশন কাজ হয়েছে, বাকিগুলো ক্রমান্বয়ে চলছে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তথ্য মতে পানির স্তর নিচে নামায় সুনামগঞ্জের 12 উপজেলায় প্রায় 10,000 টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। এখন সুনামগঞ্জ। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েছেন 3 উপজেলার লক্ষাধিক শ্রমিক। এতে মানবতার দিন কাটছে তাদের। বিস্তারিত জানাতে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলের জন্য বিকল্প কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ দেখেছেন কিনা এখন পর্যন্ত? সাফিন, ওটা যদি বলি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, তার নিকটবর্তী যে সীমান্ত এলাকাবর্তী এলাকা রয়েছে অর্থাৎ তাইপুরের এই জাদুকাটা নদী যেমন রূপের জন্য আসলে মনোমুগ্ধকর, তেমনি কিন্তু এই নদী থেকে কিন্তু সরকার প্রতি বছর প্রায় 40 থেকে 50 কোটি টাকা আসলে রাজস্ব পেয়ে থাকে এই নদী থেকে। বিশেষ করে যদি বলি চলতি বছরে কিন্তু এই নদীর জাদুকাটা নদীর 123 কিলোমিটার জায়গা কিন্তু আসলে 2 ভাগে ভাগ করে কিন্তু 108 কোটি টাকা ইজারা দিয়েছিল সুনামগঞ্জ জেলা প্রশাসন। তবে ইজারাদার আর
এখানকার স্থানে একটি যে পক্ষ রয়েছে সেই পক্ষ কিন্তু উচ্চ আদালতে কিন্তু ইজারা ক্রয় কিন্তু আসলে সঠিকভাবে হয়নি, যার ফলে কিন্তু তিনি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু উচ্চ আদালত ইতিমধ্যে কিন্তু আসলে এই নদী থেকে বালু কিংবা পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে যদি বলি এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখানকার যে বালু কিংবা পাথর শ্রমিকরা রয়েছেন কিংবা এই অঞ্চলের 3 উপজেলার যে লক্ষাধিক শ্রমিক রয়েছেন তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন। বিশেষ করে কিন্তু তারা এই নদী থেকে কিন্তু সনাতন পদ্ধতিতে কিন্তু আসলে বালু কিংবা পাথর উত্তোলন করে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা জীবনযাপন করছেন। তবে যার ফলে যেহেতু 1 মাস ধরে এই নদীটি বন্ধ, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই নদীর কাজ বন্ধ থাকে কিন্তু ঢাকা সহ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কাজের সন্ধানে তারা ইতিমধ্যে ছুটছেন। বিশেষ করে তারা যেটি বলছেন এই নদীটি তারা কিন্তু প্রায় 12 মাসে কিন্তু এই নদী থেকে তারা বালু কিংবা পাথর উত্তোলন করে কিন্তু তাদের পরিবারের ছেলেমেয়ের লেখাপড়া সহ কিন্তু বিয়ে শাদী সবকিছু কিন্তু এই নদী কেন্দ্রিকই হয়ে থাকে। পাশাপাশি এই নদী কেন্দ্রিকই কিন্তু সুনামগঞ্জের সবচেয়ে বড় একটি অর্থনীতির যোগান এই নদী থেকেই আসে। সেই সাথে যদি বলি ব্যবসায়ীরা যেটি বলছেন যেহেতু এই নদী অর্থাৎ পাহাড়ি ডলে কিন্তু এখানে বলি বালু কিংবা কয়লা পাথর আসে, যার ফলে কিন্তু এখানে এটি উত্তোলন করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানকার বালু পাথর আসলে রপ্তানি হয়ে থাকে। সেই সাথে ইজারাদাররা যেটি বলছেন যেহেতু তারা শুরুতেই সঠিক প্রক্রিয়াধীন ভাবেই কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা এটি ইজারা নিয়েছেন, তারপর থেকে যেহেতু বন্ধ রয়েছে কার্যক্রম এতে কিন্তু তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসক যেটি বলছেন যে যেহেতু উচ্চ আদালতে মামলার কারণে কিন্তু এখানে ইজারা কার্যক্রম অর্থাৎ নদী থেকে বালু পাথর উত্তোলন বন্ধ রয়েছে, যদি মামলা নিষ্পত্তি হয় তাহলে কিন্তু এখানকার কার্যক্রম আবার চালু হবে। পাশাপাশি সব মিলিয়ে বলা যায় যেহেতু এই নদী বন্ধ থাকায় কিন্তু সুনামগঞ্জ সদর তাহিরপুর অর্থাৎ বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিকের উপরে শ্রমিক কিন্তু আসলে ইতিমধ্যে বেকায়দায় পড়েছেন। শাফিন, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিপসান আহমেদ। শেষ করবো এখন জনপদের আয়োজন, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী ট্রাক, তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি বন্ধ। অনুকূল আবহাওয়ায় কুষ্টিয়ায় বোরো ধানের সাফল্য, পঞ্চগড়ে মরিচের ফলনে মরক, খুলনায় ডিমের দাম হালিতে বেড়েছে 6 থেকে 7 টাকা। জলবায়ু অভিঘাতে সুনামগঞ্জে নেমে গেছে পানির স্তর, টিউবওয়েলে পানি না ওঠায় ভোগান্তিতে 12 উপজেলার 3 লক্ষাধিক বাসিন্দা। 1 বছরে বজ্রপাতে 260 জনের প্রাণহানি, তালগাছ সহ বজ্র নিরোধক দণ্ড স্থাপনের তাগিদ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।